আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এই ক্লাসটা কয়েকটা ভাগে বিভক্ত থাকবে আশা করি, এবং ক্লাসটা একটু লম্বা হলেও হতে পারে, শিওর না। তবে আমি আজকে খুব ধীরে সুস্থে এবং খুব মাথা ঠান্ডা করে আস্তে আস্তে যাব। ঠিক আছে? গত ক্লাসগুলো যারা করেছো তারা তো অনেক আগাই থাকবে আশা করি, বাট এই ক্লাসটা পুরো সম্পূর্ণ আমরা বোর্ড পরীক্ষায় যারা ওই যে ফেল ঠেকাতে ব্যস্ত যারা আছো না, ফেল ঠেকাতে ব্যস্ত, এই যে যারা আছো, যারা ফেল ঠেকাতে ব্যস্ত যারা আছো, তাদের জন্য যেন একটা হেল্প হয়, যারা খুব ভালো একটা ফলাফল করতে পারো, সেইভাবে আমরা আজকে এই ক্লাসটা আগাবো। ঠিক আছে? সেইভাবে আমরা আজকে এই ক্লাসটা আগাবো। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই আস্তে আস্তে। কেমন ভাবে শুরু করব বলো তো? আজকে আমরা কয়েকটা ক্লাসকে কয়েকটা ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগটা কেমন বলো তো? প্রথম ভাগটা হচ্ছে এমন যে বোর্ড পাশের জন্য যারা পড়াশোনা করতে যাচ্ছ, মানে বোর্ড পাশের জন্য যারা বোর্ডে জাস্ট পাস করলে যথেষ্ট, তাদের জন্য, মানে যারা একেবারে খুব খারাপ অবস্থায় আছো তাদের জন্য একটা সিকোয়েন্স থাকবে। আচ্ছা, যারা এ প্লাস পেতে চাও তারা কি কি পড়বা, আচ্ছা যারা বোর্ডে স্ট্যান্ড করতে চাও তাদের কি কি বেসিক থাকা লাগবে, এই সব কিছু নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে। তো মূল কথাবার্তা শুরুতে আমি বলে দিচ্ছি, যারা বোর্ড পাস করতে চাও, মানে আমি জাস্ট বোর্ড পাসের জন্য পড়বো, তারা এই ক্লাসের এই বোর্ড পাসের জন্য যে স্লাইডগুলো আছে সেগুলো তো দেখবাই। আর যারা মনে করো আমি এ প্লাস আশা করছি, তারা অবশ্যই এই ক্লাসটা পুরো সম্পূর্ণ দেখতে হবে। ঠিক আছে? কারণ তোমার তো পাস আগে করা লাগবে, এরপরে এ প্লাস পাওয়া লাগবে। এবং স্ট্যান্ডের যেই বিষয়টুকু, মানে একটু টাফ যেই ম্যাথামেটিক্যাল টার্মগুলো আমি আলোচনা করব, এইগুলোও কিন্তু তোমরা দেখবা। দেখলে কি হবে বলো তো? যদি বুঝতে একটু অসুবিধাও হয়, তাও দেখবা যে অনেকগুলা কনসেপ্ট তুমি আস্তে আস্তে ক্লিয়ার হতে পারবে। ঠিক আছে? ফিজিক্স কিন্তু একদিনের কোনো বিষয় না। ফিজিক্স কিন্তু কোনো তাবিজ তদবিরের বিষয় না। ঠিক আছে? ফিজিক্স হচ্ছে একটা অনুভূতি, একটা আবেগ। ঠিক আছে? যেইটা আস্তে আস্তে বিল্ড হবে। ঠিক আছে? এটা আস্তে আস্তে বিল্ড হবে। এটা হুট করে কেউ পেয়ে যাবে এরকম না বিষয়টা। তো আসো আস্তে আস্তে আমরা শুরু করে দিই। দেখো, আমরা যেটা পড়বো সেই প্রশ্নটার বেসিক সহ আমরা পড়ার চেষ্টা করব, তাতে আমাদের একটু সময় লাগলে লাগুক, আমাদের কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আচ্ছা, আসো শুরু করি। যে এই যে আমাদের যে রাস্তার একটা বাঁকের যে ব্যাপার স্যাপার আছে, মনে রাখবা যে দুইটা ব্যাপার। মনে করো আমাদের এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এখন এই রাস্তার উপরে ধরো যে এখানে আমাদের একটা গাড়ি আছে। ঠিক আছে? আমাদের এখানে একটা গাড়ি আছে, আমি একটু বেসিক নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করতে চাই। এই গাড়িটা যে, এই গাড়িটা দেখো, এই বরাবর দেখো, এই গাড়িটার একদম, এই বাড়িটার যেই আমাদের ওজন আছে, এটা কোন বরাবর কাজ করবে? একদম তার নিচ বরাবর কাজ করবে। এবং দেখো, এই গাড়ির উপর বরাবর একটা কাজ করবে, সেটা হচ্ছে এর লব্ধি বল। ঠিক আছে? এর লব্ধি বল এটা কি? আর এটা কাজ করবে। এবং একই সাথে সাথে দেখো, এই ওজনকে আমাদের, এই দেখো, এই ওজনকে আমাদের ব্যালেন্স করার জন্য এখানে যে বল কাজ করবে সেটা কি? আর কস থিটা। এবং একই সাথে সাথে এই যে এই সাইড বরাবর এই যে গাড়ি চলছে, কেন্দ্রমুখী বল বরাবর যেটা কাজ করে সেটা কি বলতো? কেন্দ্রমুখী বল বরাবর, মানে এই যে একটা গাড়ি বাঁক নিচ্ছে, তাই তো? এই গাড়ির এই যে এবার কেন্দ্রমুখী মানে রাস্তা বরাবর যেই বলটা কাজ করবে সেটা কত? এটা হচ্ছে আর সাইন থিটা। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝতে পেরেছো? আমি কি করলাম? আমি কি করলাম? আমার কথা কি বুঝতে পেরেছো? আমি জাস্ট উপাংশে ভাগ করলাম। এখন আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, দেখো তো বুঝতে পারো কিনা। আমি এই যে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমি একটা জিনিস জানতাম, কি বলতো? কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানতাম সেটা হলো এফ সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। আমরা এটা জানতাম, তাই না? এখন যদি আমরা বলি যে এই কেন্দ্রমুখী বল সমান সমান কি বলতো আমাদের? এই কেন্দ্রমুখী বল সমান সমান হচ্ছে আর সাইন থিটা।
তো এই যে এইটা সমান আমরা লিখতে পারি কিনা বলতো? আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি এইটাকে লিখতে পারি, তো এবার ভালো করে দেখো, আমরা লিখতে পারি যে আর কস থেটা, ঠিক আছে, আর কি থেটা, কস থেটা। আর কস থেটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো? আর কস থেটা সমান আমরা এম জি লিখতে পারি কিনা বলতো? আর কস থেটা সমান আমরা লিখতে পারি যে এম জি, পারি কিনা বলতো? পারি। এখন এটা যদি হয়, এখন আমরা একটা কাজ করি দেখো তো, আমরা এইখানে দেখো আমরা এই দুইটাকে ভাগ করে দিই। ফার্স্টে লিখলাম আর সাইন থেটা ইজ ইকুয়াল টু কি লিখলাম বলতো? এম ভি স্কোয়ার বাই আর। এরপরে নিচে দেখো আমি কি লিখলাম বলতো? আর কস থেটা, এটা সমান কি লিখলাম বলতো? এম জি। দেখো আমি দুইটা সমীকরণ লিখে ফেললাম, ফেলে দুইটাকে আমি ভাগ দিয়ে দিলাম, তো এই আর আর কেটে যায়। এবার তুমি খুব সুন্দর করে একটা জিনিস বুঝতে পারো যে এই যে আমাদের সাইন থিটা আছে আর এই কস থিটা আছে, তো সাইন বাই কস মানে কত? আমরা কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারি সাইন বাই কস মানে কত? টেন। তাহলে তোমার আসলো ট্যান থিটা সমান সমান, দেখো এই এম এম কেটে যাবে, তো এখানে আসবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তো এই যে জিনিসটা আসলো, বুঝতে পেরেছো? ভি স্কোয়ার বাই আর জি, এই যে জিনিসটা আসলো, এই জিনিসটাই কিন্তু আমাদের মূলত যখন কোনো গাড়ি বা কোনো কিছু বাঁক নিবে তখন তার ব্যাংকিং কোণ কত হবে সেটা বের করার যে ফর্মুলাটা, এইটা আমরা কিন্তু শিখে ফেললাম। ব্যাংকিং কোণের যে ফর্মুলাটা সেটা কিভাবে আসলো এটা কিন্তু আমরা খুব ইজি ভাবে শিখে ফেললাম, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু এইভাবে আসছে, জাস্ট একটু দেখে রাখো এই আর কি। এবার মনে করো, ভালো করে বুঝো, আমি একটু মুছে মুছে দিই, ঠিক আছে? আচ্ছা, মুছে দেবো নাকি আমি অন্য পেজে যাব? অন্য পেজে গেলে কি ভালো হবে? আমি মুছে মুছাই করি, ঠিক আছে? অন্য পেজে না যাই, আমি মুছে মুছে করি। বাট মুছতে যদি একটু টাইম লাগে তাহলে আমরা অন্য পেজে কিন্তু যাব, ঠিক আছে? না, দেখছি টাইম কমই লাগছে। তো এবার দেখো, একটা জিনিস চিন্তা করো। আমি কিছুদিন আগে ওই যাচ্ছিলাম মাগুরার দিকে, তো ওখানে একটা জায়গায় দেখলাম অনেক বড় একটা বাঁক আছে, রাস্তায় অনেক বড় একটা বাঁক আছে। তো আমি খেয়াল করলাম কি যে বাঁকের এই যে এই সাইডটা, বুঝলে, যে সাইডটা কি, যে সাইডটা হচ্ছে একটা সাইডটা একটু নিচু আর একটা সাইডটা একটু উঁচু। এখন আমার কথা হচ্ছে, একটা সাইড তো নিচু আর একটা সাইড উঁচু, এর কারণটা কি আসলে? এর একটা কারণ আছে, বোঝা গেছে? এর একটা নির্দিষ্ট কারণ আছে। এই কারণটা কি বলতো? তোমার এই যে উঁচু এবং নিচু দ্বারা এই যে কেন্দ্রমুখী বল বাড়ানো হয়। আমার কথা কি বুঝতে পেরেছো? কেন্দ্রমুখী বল কি করা হয়? বাড়ানো হয়, যাতে আমাদের বাঁক নিতে সুবিধা হয়। তো এখন আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে দেখো তো, একটা গাড়ি বা একটা কোনো কিছু যখন বাঁক নিতে চাই, তখন আমাদের যেটা পাই আমরা সেটা হচ্ছে এর একটা প্রস্থ আছে, রাস্তার একটা প্রস্থ আছে, যেটাকে আমরা বলতে পারি যে এটা ডিপ, ঠিক আছে? এবং রাস্তার একই সাথে সাথে রাস্তার একটা উচ্চতা আছে। মানে উচ্চতা মানে কি, এক সাইড থেকে আরেক সাইড কতটুকু উঁচু, সেটা হতে পারে এইচ টাইপের উঁচু। তো সেটা যদি এইচ টাইপের উঁচু হয়, তাহলে আমরা একটা কথা কিন্তু সুন্দরভাবে বলতে পারি, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে? এইটা এই যে এখন এই রাস্তার জন্য ব্যাংকিং কোণ কত, এই রাস্তাটার জন্য ব্যাংকিং কোণ কত, সেটা বের হচ্ছে কত বলো তো? আমরা এখানে যদি বলি সাইন থেটা সমান আমরা কি বলতে পারি? লম্ব, এই যে এটা লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে আমরা বলতে পারি এইচ বাই ডি, ঠিক আছে? এখন আমার কথা সেটা না, আমার কথা মূলত কোনটা সেটা তোমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করো। এই যে এইটা হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং কোণ, আর এটা হচ্ছে কোনো গাড়ি বা কোনো বস্তু যদি যায় তাহলে সে কত বেগে গেলে তার ব্যাংকিং কোণ কত হবে সেটা নির্ণয় করার জন্য। আর রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করার জন্য হচ্ছে এইটা। তো তোমাদেরকে আমি যদি একটু ছোট এবং যদি মোটা দাগে এই দুইটা সূত্রের যে ব্যাপারটা সেটা যদি বোঝাই, তাহলে দেখো তোমাদের ক্ষেত্রে যদি থাকে যে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? ধরো একটা গাড়ি যাচ্ছে, এখন এই গাড়িটা কত বেগে যাচ্ছে? মনে করো এটা যাচ্ছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন তোমার কাছে 10 মিটার পার সেকেন্ড বেগে গেলে ওই গাড়িটা কি বাঁক পার হতে পারবে কি পারবে না, এইরকম একটা প্রশ্ন তোমাকে দিতে পারে,
যে 10 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি যাচ্ছে, এখন ও কি সফলভাবে দুর্ঘটনা না এড়ায় ওই বাঁকটা পার হতে পারবে কিনা। তো তোমার কাছে ব্যাসার্ধ দেওয়া আছে, তুমি জানো গ্র্যাভিটি কত, তুমি জানো, সবকিছুই জানো। এখন তুমি এই যে ভিও জানো, এখন তুমি বের করবা যে তোমার গাড়ির কোণ কত, মানে ওই গাড়িটা ওই বেগে গেলে ওই গাড়িটার ব্যাংকিং কোণ কত আসছে। তো ওই গাড়িটার কোণ তুমি বের করলে, এখন ওই রাস্তার ব্যাংকিং কোণ কত ছিল সেটা বের করতে গেলে তোমার এই সূত্রতে যেতে হবে। তো রাস্তার ব্যাংকিং কোণের জন্য তোমার রাস্তার যে প্রস্থ সেটা দেওয়া থাকবে, এবং রাস্তার যেই ওই সাইডের যে উচ্চতার পার্থক্য সেটাও তোমার দেওয়া থাকবে। তো তুমি যখন দেখবা যে তোমার রাস্তার ব্যাংকিং কোণ যেইটা, তোমার এই ব্যাংকিং কোণ তার চাইতে বড়, তুমি তখন বুঝে ফেলবা যে ও অ্যাক্সিডেন্ট করবে। আর যখন দেখবা যে রাস্তার ব্যাংকিং কোণ বড় এবং আমার গাড়ির ব্যাংকিং কোণ ছোট, তার মানে কি হবে বলতো, ও দুর্ঘটনা ছাড়াই রাস্তা পার হতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো মোটামুটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে কিন্তু আমি এবার সুন্দর করে আসো এই ম্যাথটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমি মুছে মুছে করি, ঠিক আছে? ম্যাথটা আসো দেখার চেষ্টা করি। আচ্ছা, আজকের ক্লাস করলে তোমাদের জন্য এনাফ, ইনশাল্লাহ। আজকের ক্লাস করলে এই নিউটনের বলবিদ্যা তোমাদের জন্য এনাফ। তো আসো শুরু করা যাক। তো মোস ভাই, মোসেই না, মোসে ফর্সা করে ফেলি। ওয়েট 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 ওয়েট। আচ্ছা, তো আসো শুরু করে দিই। বলা হয়েছে কোন বাঁকের ব্যাসার্ধ, এই দেখো ব্যাসার্ধ, তার মানে এটা কি বলতো, আমাদের কিন্তু এখানে আর দিয়ে দিয়েছে কত, আর 50 মিটার। এই সাথে সাথে আমাদেরকে আর কি দিয়ে দিয়েছে বলতো, উচ্চতার পার্থক্য। এই দেখো আমাদের এইচ দিয়ে দিয়েছে কত বলতো, 0.5 মিটার। এবং তার সাথে সাথে বলেছে প্রস্থ দিয়ে দিয়েছে কত, প্রস্থ প্রস্থ মানে কি ডি সমান কত বলতো, 5 মিটার। এখন তোমাকে বের করতে বলেছে যে ব্যাংকিং কোণ কত, কার ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ। তো রাস্তার ব্যাংকিং কোণ সমান আমরা জানি কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত বলতো, এইচ বাই ডি নাকি ডি বাই এইচ, বলো বলো দেখি, এইচ বাই ডি, এটা তো। তো এখন এইচ এর মান কত বলো, এইচ এর মান হচ্ছে আমাদের 0.5, আর ডি এর মান কত বলতো, আমাদের শুধু 5। ঠিক আছে, তো এখন এটা কাটাকাটি করো, দেখো তোমার মান কত আসে, তোমার মান আসে হচ্ছে 1/10। তো এইটাকে তুমি যদি সুন্দরভাবে ক্যালকুলেটরে বসাই দাও, তাহলে তোমার মান কত আসবে বলো তো, তোমার মান আসবে নে 5.74, এইটাই আসে তোমার মান। আমার কথা কি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার? তো আসো এর পরেরটাই যাই আমরা। আচ্ছা, এর পরেরটা দেখো, আমরা টাইপ 2 তে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, টাইপ 1 দেখো, এই টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসবে, গদাকে প্রশ্ন আসবে, আমি আবারও বলে রাখছি, যে কোনো বোর্ডে এই টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো ফিজিক্সে কিন্তু সরাসরি প্রশ্ন কমন ফেলানো যায় না, কোনো সম্ভাবনাও থাকে না, কারণ ফিজিক্স কিন্তু একটু তোমার ধারণা করে একটু বোঝার জিনিস। তো ফিজিক্সে কোনো স্যারই কিন্তু তোমাকে ডিরেক্ট প্রশ্ন দিবে না, যেটা আমি করাচ্ছি সেটা ডিরেক্ট পাবা না, বাট এই যে এই টাইপটা দেখছো না, এই টাইপটা কিন্তু পরীক্ষাতে পাবা ইনশাল্লাহ। যে কয়টা বোর্ড আছে যে কোনো একটা বোর্ডে এই টাইপটা আসবে, ঠিক আছে? এর পরের টাইপটা দেখো, প্রতিটা টাইপ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, দেখো 25 গ্রাম ভরের একটা পাথর খণ্ডকে 1 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। এখন কথা হচ্ছে, ভালো করে বোঝো, বৃত্তাকার পথে ঘোরানো মানে কি। তোমাকে যদি মনে করো যে তুমি এই একটা ইট হাতে করে নিয়ে, জাস্ট একটা কল্পনা করো, ইট একটা হাতে করে নিয়ে তুমি ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। আমার কথা বোঝো, তুমি কি পথে ঘোরাচ্ছ বলতো, বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। এখন বৃত্তাকার পথে কোনো কিছু কখন ঘুরবে বলতো, আমার কথা একটা কথা বলো, যে একটা বস্তুকে তুমি যে বৃত্তাকার পথে ঘোরাবা, এই বস্তুটা কখন বৃত্তাকার পথে ঘুরবে। দেখো, কোনো বস্তু কখনো বেগ পরিবর্তন করতে চায় না, তুমি যদি বাহ্যিক বল সরি অবস্থা পরিবর্তন করতে চায় না, তুমি যদি তার বাহ্যিক বল প্রয়োগ না করো। দেখো, এই বস্তুটাকে তুমি যদি এই যে দড়িটা ছিঁড়ে দাও, এই বস্তুটা কিন্তু সোজাসুজি এই দিক বরাবর চলতে থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? দেখো, এই দেখো
প্রতি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মোমেন্টামে ও কিন্তু এই যে স্পর্শক বরাবর লম্ব দিকে ছুটতে থাকবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে এখানে একটা একটা বল কাজ করছে, সেটা হলো কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল, এবং এই কেন্দ্রমুখী বল যেহেতু কাজ করছে, তাহলে অবশ্যই এখানে একটা ত্বরণ আছে, যে ত্বরণটার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। যখনই তুমি এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণকে থামাই দিবা, তখনই কিন্তু সোজাসুজি এইদিকে চলতে থাকবে। আর এই যে বৃত্তকার পথে ঘুরছে, তার একমাত্র কারণ হচ্ছে ওর কাছে কিন্তু কেন্দ্রমুখী বল আছে। আমার কথা বুঝতে পেরেছো? কেন্দ্রের দিকে একটা বল আছে। আমার কথা বোঝা গেছে? তো এখন এই কেন্দ্রের দিকে যে বল, এই কেন্দ্রের দিকে ত্বরণের যে সূত্রটা আছে, সেই সূত্রের প্রমাণ করা যায়, বাট এখন আমরা এই ক্লাসে যাব না প্রমাণে। এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা কি বলতো? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র। এবং এখানে এই যে বলের সূত্র, কেন্দ্রমুখী বলের সূত্র এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র। আমার কথা কি বোঝা গেছে বলতো? আমার কথা যদি বোঝা যায় থাকে, তাহলে তুমি, মনে হয় তোমরা অনেকটা বেসিক ক্লিয়ার হয়েছো। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? এইটা কিন্তু সিকিউতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, এইটা একটা বৃত্ত, বৃত্ত আছে, ঠিক আছে? মানে একটা কথা হলো, একটা বাচ্চা এইভাবে এইভাবে ঘোরাচ্ছে। এই যে এই বিন্দুতে ভালো করে বোঝো, যে এই বিন্দুতে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মূল কেন্দ্র। এখন এইটা হচ্ছে আমাদের এ বিন্দু। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, তো এবার এই যে এইটা, এই যে এটা, ঠিক আছে? এখন এরপর এই যে এটা, তো এখন দেখো, এইটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যদি বলি, দেখো, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো, এখন এই বিষয়টা এখানে কি হচ্ছে, আমি যদি তোমাদেরকে বলি, দেখো, এই যে এই বিন্দুতে আমাদের টান বল কত, মানে এক কথায় হচ্ছে এই বিন্দুতে আমার আকর্ষণ বলটা কত, সেটা যদি, বা এই বিন্দুতে আমার টান কত, এক কথায় যদি তোমাকে আমি বলি, তাহলে দেখো কেন্দ্রমুখী বল কত হবে। তুমি দেখো, এফ বা টি তুমি যেটাই বলো, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ভালো করে বোঝো, এম ভি স্কোয়ার বাই আর। বাট বাট নিচে একটা, নিচে দেখো, এই বরাবর তোমার জি কাজ করছে না, একদম সরাসরি নিচে কি জি কাজ করছে না? 9 পয়েন্ট, সরি সরি, এখানে একটা ওজন কাজ করছে না, কি বলতো? এমজি। এমজি ওজন কাজ করছে না, তো তুমি মাইনাস লিখবে এমজি। এটা হয়ে গেল। এবং এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় দেখো, এটা তো নিচেই আছে, ভালো করে দেখো, এটা তো নিচেই আছে। তো এখানে তুমি কি লিখতে পারবা? এটা হচ্ছে এই অবস্থান। বি অবস্থানের ক্ষেত্রে তুমি লিখতে পারবা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর প্লাস, দেখো তুমি লিখতে পারবা হচ্ছে এমজি। এবং এই জায়গাটায় তুমি কি লিখতে পারবা? দেখো, তুমি লিখতে পারবা যে এম ভি স্কোয়ার বাই আর, এরপরে দেখবা ওজন কাজ করছে কোন দিকে? ওজন কাজ করছে কিন্তু ওজনের উপাংশের দিকে। কোন দিকে বলতো? যেই দিকে কোণ আছে, সেই দিক বরাবরই কিন্তু কাজ করছে। তাহলে তুমি লিখতে পারবা এমজি সাইন প্লাস, দেখো এখানে প্লাস এমজি সাইন 60 ডিগ্রি, ঠিক আছে? এই দেখো, এই দুই জায়গা, এই যে তিন জায়গা, তিন রকম তোমার বল আমি বের করে তোমাকে দেখালাম, যে তিন জায়গায় তিন রকম টান কাজ করবে, তিন জায়গায় তিন রকম টান বল কাজ করবে। আমার কথা যদি বুঝে থাকো, তাহলে আসো আমরা এবার আস্তে আস্তে ম্যাথের দিকে যাই, ঠিক আছে? আমি মুছে দিই। আচ্ছা, খুব মাথা ঠান্ডা, খুব মাথা ঠান্ডা করে আজকে ক্লাস করতে হবে, ঠিক আছে? আজকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। আচ্ছা, আজকে ক্লাস লম্বা হওয়ার সম্ভাবনা একটু বেশি, তো আসো, সমস্যা নাই। তো এখন দেখো, এখানে বলেছে যে 25 গ্রাম। আচ্ছা, 25 গ্রাম, এই গ্রাম দেখার সাথে সাথে আমরা সেটারে শহর বানাই ফেলবো, ঠিক আছে? সরি, গ্রাম দেখার সাথে সাথে সেটার কেজি বানাই ফেলবো। তো এখন এখানে বলা হচ্ছে ভর এম ইজ ইকুয়াল টু, তুমি করো 25 × 10⁻³ কেজি, ঠিক আছে? এটা যারা পারো না, তাদের জন্য এক বালতি সমবেদনা।
ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে খণ্ডকে এল, আচ্ছা এল বলি কত কত 1 মিটার, এল বা আর তুমি যেটাই বলো না কেন। আচ্ছা এখন এরপরে বলা আছে পাথর খণ্ডটিকে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরাচ্ছে। আচ্ছা প্রতি সেকেন্ডে 5 বার ঘোরাচ্ছে, এখানে আমরা কিন্তু একটা কৌণিক বেগের একটা সম্পর্ক পাবো। কেমন বলো তো বিষয়টা? তোমরা জানো কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু কত, 2 আই, এটা মোস 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 মুছে গেছে। দেখো ওমেগা ইজ ইকুয়াল টু কত, 2 পাই এন বাই কত, টি। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের একটা সম্পর্ক। এই এনটা নির্ণয় করা হচ্ছে ঘূর্ণন সংখ্যা। কি সংখ্যা? ঘূর্ণন সংখ্যা। ঘূর্ণন সংখ্যা। একটা জিনিস কতবার ঘুরছে, এক কথা হলো একটা জিনিস কতবার প্রদক্ষিণ করছে সেটা ম্যাটার করে হচ্ছে আমাদের এই এন। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 পাই 5 বাই টি। টি এখানে টি এর মান আমি কত লিখবো বলতো? বলা হয়েছে পাথরটি প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডের কথা, তাহলে আমরা 1 লিখে দিই। তো এইটা লেখার পরে দেখো আমাদের ওমেগার একটা সুন্দর মান আসবে, কিন্তু আমার ক্যালকুলেটর কোথায়? আচ্ছা ওমেগার একটা সুন্দর মান আসবে দেখো। আচ্ছা একটু একটু অপেক্ষা করো, আমি হচ্ছে ক্যালকুলেটরটা নিয়ে আসি, একটু একটু ওয়েট। ওয়েলকাম ব্যাক। ইয়া দেখো এই ক্যালকুলেটর চলে আসছে, বাচ্চারা কোথায়? সব এদিকে। 2 গুণ 3.14 গুণিতক কত দেবো? 5। আয় মান কত আসে? আয় কত আসে? 31.4, 31.4। কি এটা? এটা কি? এটা রেডিয়াস, রেডিয়াস পার সেকেন্ড, তাই তো? রেডিয়াস পার সেকেন্ড। আচ্ছা দেখো কৌণিক বেগ পেয়ে গেছি, কৌণিক বেগ পেয়ে গেছি। এখন বলেছে যে কৌণিক ভরবেগ নির্ণয় করতে। এই কৌণিক ভরবেগ কত? আমরা জানি এল ইজ ইকুয়াল টু এম ভি আর। এই এটা আমরা কেমিস্ট্রিতে শিখে আসছি, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তো কৌণিক কৌণিক ভরবেগের সূত্র এম ভি আর, এতটুক তো আমরা জানি। তো এখন দেখো এই যে এম ভি আর, তো আমরা তো আমাদের কাছে ভি নাই, আমাদের কাছে ওমেগা আছে। ওমেগা মানেও আমাদের বেগ, কিন্তু এটা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, আর এই যে আমাদের ভি, এটা আমাদের রৈখিক বেগ। তা আমাদের কৌণিকের মধ্যে রৈখিক আমরা কেমনে ঢুকাবো? তো আমরা আরো একটা সূত্র জানি, এই এইদিকে দেখো, এই যে এই পাশে নজর দাও। দেখো এই দেখো আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা, আমরা এটা জানি। তো আমরা যদি এটা জেনেই থাকি, তো এম এর কাছে আমরা ওমেগা লিখে দেবো, আর এই যে দুইটা আর একসাথে আর স্কোয়ার হয়ে যাবে। দেখো কিচ্ছু করি না, এই যে ভি স্কোয়ার ভি রে আমরা এখানে বসাই দিছি। তো দেখো এম আর স্কোয়ার ওমেগা সমান সমান কি এল, মানে হচ্ছে কৌণিক ভরবেগ। এখন কিচ্ছু করব না, জাস্ট মান বসাই দেবো। আমাদের দেখো কত আছে, 5 গুণ 10⁻³ ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে আস্তে আস্তে দেখি তো, এরপরে কি আছে? এরপরে দেখো আছে আমাদের আর স্কোয়ারের মান। দেখো আর স্কোয়ারের মান হচ্ছে আমাদের 1, তো 1 এর স্কোয়ার দিলে তো মেলা চেঞ্জ আসবে, তাই তো? আচ্ছা আর ওমেগার মান কত ছিল? 13.4। ওরে বাবা বিশাল জিনিস ছিল। আচ্ছা এরপরে আমাদের বিষয়টা কেমন আসে দেখো তো, ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 0.7854। কি বলতো? মিটার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আয় দেখো এটা আসে কিনা, এটা আসে কিনা দেখো তো। আয় দেখো আসে কিনা। আচ্ছা তো আসো এবার আমরা একটা সুতার টান রিলেটেড একটা অঙ্ক করি। এই সুতার টান রিলেটেড অঙ্ক, এই অঙ্কটা একটু আগে তোমাদেরকে আমি যেটা দেখালাম, তাই না? এই যেটা দেখালাম আমি, যে সুতার টান বিষয়ে যে কথাবার্তাগুলো বললাম, কেন বললাম দেখেছো? এই দেখেছো তোমরা আমি কেন বললাম? দেখো এই দেখো একটা অঙ্ক দিয়ে, এই দেখো একটা উদ্দীপক দিয়ে
এই দেখো এই সেম উদ্দীপক, এই পাশে দেখো এই সেম উদ্দীপক, বাট কিন্তু প্রশ্ন আলাদা হতেই পারে। দেখো নয়নের সুতার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে তাহলে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কিনা তোমাকে এখন বের করতে বলেছে। আচ্ছা, যদি ও দ্বিগুণ করে, ভালো করে বোঝো, ও জাস্ট দ্বিগুণ করলো, ঠিক আছে? কি দ্বিগুণ করলো বলো তো? ও কিছুই না কিন্তু, ও জাস্ট সুতার দৈর্ঘ্যটা দ্বিগুণ করলো। এই যে সুতার দৈর্ঘ্যটা দ্বিগুণ করলো, আগে ছিল 1 মিটার, এখন হয়ে যাবে কত? 2 মিটার, তাই তো? এখন ও ঘুরাতে পারবে কিনা, মানে ঘূর্ণন সম্ভব কিনা। তাহলে দেখো তো, ঘূর্ণন সম্ভবের জন্য দেখো এখানে একটা বল দেওয়া আছে 40 নিউটন, তাই না? এখন কথা হচ্ছে আমাদের, দেখো আমরা জানি এফ সমান সমান বা টি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। আমরা এটা জানি কিনা বলো তো? এখন আমরা যদি এইটা জেনে থাকি তাহলে তোমাদেরকে যদি আমি একটা কথা বলি, দেখো তো, আমি তোমাদেরকে যদি এখন একটা কথা বলি, আমি কি কথা বলবো বলো তো? দেখো এই জায়গা থেকে তুমি এই যে এই যে ব্যাপার স্যাপার গুলো এখানে হইলো, তো তুমি এই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এটা তো তোমাকে আমি আগে বলে আসছি, তাই তো? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো তুমি যদি এই যে ভি স্কোয়ারের জায়গায় তুমি লেখো এম, এটা আমি বড় হাতের কেন দিলাম? অবশ্য সমস্যার তেমন কিছু নাই, বাট ছোট হাতের দিয়ে দিই। দেখো এখানে যদি আমি বলি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে একটা থাকে আর, এই আর কেটে যে গেল, কোনো কথা হবে না। তাইলে এখানে তুমি লিখতে পারো এম ওমেগা স্কোয়ার আর। তো এখন আমার কথা হচ্ছে, আমরা এফ বা টি ইজ ইকুয়াল টু আমরা এইটা পেলাম। তো আমাদের দৈর্ঘ্য কিন্তু দ্বিগুণ করা হয়েছিল, বাট দেখো তো আমরা যেটা পাইছিলাম, আমরা মূলত যেটা পাইছিলাম সেটা হচ্ছে, দেখো কি, আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে দেখো তো, এই যে আমাদের ওমেগা, ওমেগা সমান কি জানতাম আমরা? ওমেগা সমান হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই কি, টি। দেখো তো, দৈর্ঘ্য দ্বিগুণ করেছি, যাই করি না কেন, 3 গুণ করি 4 গুণ করি, এই ওমেগার কিন্তু কোনো পার্থক্য আসে নাই। বাট ওমেগার একটা মান আমরা আগে পাইছিলাম, অনেক আগে ছোটবেলায়, যখন তোমরা অনেক ছোট, কত সেটা? 13.4, তাই না? 13.4 আমরা এটা পাইছিলাম। তো আমরা লিখবো এম এর মান হচ্ছে 25 × 10⁻³ এরপরে আমরা ওমেগার মান কত লিখতে পারি? ওমেগার মান কত লিখতে পারি? ছোটবেলায় দেখছিলাম 13 না তো 31, ধুত্তরি 13 বলছি কেন, 31.4। আচ্ছা 31.4 এর স্কোয়ার, আচ্ছা গুণ কত? 2 গুণ করেছি কিন্তু, এখন কিন্তু আর 1 না, এখন হচ্ছে 2। তো এইটাকে তুমি লেখো, কত আসবে মান? 49.34, ঠিক আছে? 49.34, 49.34 নিউটন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? হ্যাঁ, কথা বোঝা গেছে? ক্লিয়ার? ভেজাল আছে নাই তো? তাইলে চলো শুরু করে দিই পরেরটা। এই এবার কথা হচ্ছে, এই যে আগে মেলা কিছু যে পড়ায় আসলাম, কেন আসলাম, কেন পড়ায় আসলাম? হ্যাঁ, কারণ এই যে ফাঁকিবাজি করবে এখন, এই জন্যই। দেখো এখন আমাদের টাইপ কি? টাইপ হচ্ছে নির্দিষ্ট বেগে গাড়ি চালানোর সূত্র, সর্বোচ্চ গতিসীমা, একটু একদম প্রথমের দিকে পড়ায় আইছি, তাইলে এখন ফাঁকিবাজি করব, ঠিক আছে? কেমন ভাবে দেখো, কি বলেছে? উদ্দীপকের রাস্তায় 108 কিলোমিটার বেগে একটি গাড়ি নিরাপদে চালানো সম্ভব কি না? হ্যাঁ, তো এইটা দেখলে আমার মাথায় আসবে কি, tan থেটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি। ভাইয়া কোথা থেকে আসলো? একদম প্রথম স্লাইডে চলে যাও, একদম কোথায় চলে যাবা? প্রথম স্লাইডে চলে যাবা, যে কিভাবে ভাইয়া আসলো, ভাইয়া কিন্তু দেখাই দিয়েছে। তো এখন তোমাকে বলা হয়েছে, দেখো বাকের যে ব্যাসার্ধ, এই দেখো ব্যাসার্ধ 50 মিটার। তো তুমি বাকের যে ব্যাসার্ধ সেটা পাইছো কত? 50 মিটার। আচ্ছা, এরপরে দেখো তুমি কি পাইছো? 9.8। তোমার কিসের মান এটা? জি এর মান। এরপরে তুমি ভি এর মান কত বলো? এই যে উদ্দীপকের রাস্তায় এত বেগে গাড়ি নিরাপদে চালানো সম্ভব কি না? দেখো ব্যাংকিং কোণ তোমার দেওয়া আছে এত, এইটা তোমার ব্যাংকিং কোণ দেওয়া আছে। কিসের ব্যাংকিং কোণ? রাস্তার ব্যাংকিং কোণ। এখন কথা হচ্ছে চালানো আসলে সম্ভব কিনা, দেখো এত বেগে।
তো তুমি একটা কাজ করো, এই যে 108, এইটারে তুমি মিটার পার সেকেন্ডে নিবা, তাহলে তুমি এই যে ভিটাকে তুমি কিসে নিবা, মিটার পার সেকেন্ডে। তো তুমি গুণ দাও 1000 দিয়ে, এবং তুমি ভাগ দিবা কত দিয়ে বলো তো, 3600 দিয়ে। তো দেখি আমি একটু ক্যালকুলেটরে চলে যাই। আচ্ছা, ক্যালকুলেটর অবশ্য আমার খুব একটা লাগে না, তাও আমি এখন যাব। ঠিক আছে, আছে তো তাই। 108 সমান সমান 1000। আচ্ছা, এরপরে ভাগ দেবো কত দিয়ে, এই ভাগ দেবো কত দিয়ে, 3600। 3600, এই কত আসে, কত আসে, ভি সমান সমান 30। এই ভি সমান সমান 30 মিটার আসে, 30 মিটার পার সেকেন্ড আসে, 30 মিটার পার সেকেন্ড আসে ভি সমান সমান। আমার কথা বোঝা গেছে কিনা, কথা কি বোঝা গেছে না কোনো ভেজাল আছে? হ্যাঁ, কথা কি বোঝা গেছে নাকি কোনো ভেজাল আছে বলো তো? বোঝা গেছে তাই না? তো এখন তাই যদি হয়ে থাকে, তাহলে দেখো আমরা এখানে 30-এ স্কোয়ার দিয়ে দেবো। তো এবার আমরা ট্যান ইনভার্স দেবো, আমরা থিটা ইজ ইকুয়াল টু দেবো। দেখো তো এইটুক বোঝো কিনা, এইটুক বোঝার একটু ট্রাই করো তো, সবাই এইটুক বোঝার একটু ট্রাই করো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করি। আমি ক্যালকুলেটারে মারি, ঠিক আছে। ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, ওরে খুব খুব পশ একটা ব্যাপার ছিল, ট্যান ইনভার্স। আচ্ছা, 30 স্কোয়ার, এরপরে কত, 50 গুণ জি 9.8। আচ্ছা, দাও কত আসলো, এই কোন কত আসলো, 61.434। এই দেখো, তোমার ব্যাংকিং কোন দেওয়া আছে কত, এই তোমার ব্যাংকিং কোন দেওয়া আছে কত, দেখো তোমার ব্যাংকিং কোন দেওয়া আছে কত, আর আসছে কত, দেখো তোমার ব্যাংকিং কোন দেওয়া আছে কত, 5.74, আসছে কত, 61.43। হ্যাঁ, কি হলো, বিষয়টা কি হলো বলো, বিষয়টা কি হলো বলো, বিষয়টা কি হলো বলো। কাউরে যদি মারতে চাও বলো যে চালাই দে, চালাই দে, 18 কিলোমিটার পার আওয়ার বেগে চালাই দে, কি হবে, উল্টাই যে পড়। তাহলে দেখো, যেহেতু কোনটা এইটার চাইতে বেশি হয়ে গেছে, সেহেতু এই বেগে কি, এই বেগে নিরাপদে গাড়ি চালানো সম্ভব না। বুঝা গেছে আমার কথা? তো আসো, এবার আমরা এখানে আসি। দেখো, সুইচ বন্ধ করলে কতবার ঘুরবে, এই ধরনের অঙ্ক, যে সুইচ বন্ধ করে দেব কতবার ঘুরবে, এই ধরনের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক খুব একটা ঝামেলার ব্যাপার স্যাপার থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, বলেছে ফ্যানগুলো থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে। তো আগে ফ্যানগুলো সিস্টেমটা আমি আগে বোঝার চেষ্টা করি একটু, তারপরে একটু দেখবানি যে কি আসলে কি ব্যাপার স্যাপার হয়েছে এখানে। আগে ফ্যানগুলো একটু দেখি, সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান, আগে দেখে নি। আই এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, বুঝি না সেন্টিমিটার, সেন্টিমিটারে আগে মিটারে নাও। আই সেন্টিমিটারে আগে কিসে নিবা, মিটারে নিবা, তাই তো। সেন্টিমিটারে কি নিবা, মিটারে নিবা। আচ্ছা, সে নিলাম মিটারে, সে নিলাম মিটারে। এখন কথা হচ্ছে এর এই যে এই ফ্যানটা আছে, ঠিক আছে, প্রথম ফ্যানটা, আচ্ছা প্রথম ফ্যান, এই যে আমাদের প্রথম ফ্যানটা যে ছিল, ঠিক আছে, প্রথম যে ফ্যানটা যে ছিল, এই ফ্যানটার কৌণিক বেগ কত বলতো, কৌণিক বেগ বলা আছে, কৌণিক বেগ, কৌণিক বেগ মানে ওমেগা। এই যে এই সব দাড়ি খুব গজাই কেন যাচ্ছে বুঝি না তো। ওমেগা ইজ ইকুয়াল টু কত বলতো, 5 পাই রেডিয়াস পার সেকেন্ড, ঠিক আছে, রেডিয়াস পার সেকেন্ড, এই যে তোমার দেওয়া আছে। আচ্ছা, এবং বলেছে যে সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর পাখাটি থেমে যায়, 2 সেকেন্ড পর পাখাটি থেমে যায়, তাহলে টি সমান সমান কত বলতো, 2 সেকেন্ড। এখন বলেছে যে পাখাটি থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, পাখাটি থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, এইটা তোমাকে নির্ণয় করতে বলেছে। আমার কথা কি বুঝেছো, তোমাকে কি নির্ণয় করতে বলেছে, তুমি কি বুঝেছো কিনা বলো। আশা করি তুমি বুঝে গেছো, আশা করি তুমি কি বুঝে গেছো। তো এখন তোমাকে যদি আমি বলি যে, যদি বলি যে এই যে 2 সেকেন্ডে, ঠিক আছে, 2 সেকেন্ডে এ কত দূরত্ব ঘুরবে, কৌণিক কত দূরত্ব ঘুরবে। আচ্ছা, কৌণিক সরণকে, আচ্ছা আমরা রৈখিক সরণকে এস বলি না, কৌণিক সরণকে আমরা কি বলি জানো, আমরা থিটা বলি।
এই জাস্ট একটু পশ পশ ভাব, ঠিক আছে, একটু পশ পশ জাস্ট ভাব, হ্যাঁ, এই তুই এস, হ্যাঁ না আমি থিটা, মানে এইটা একটু একটু বড়লোক বড়লোক ভাব, আর কিচ্ছু না। তো দেখো, আমরা যে কৌণিক কতটুকু সরণ পার করেছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি থিটা ওয়ান ইজ ইকুয়াল টু, এই থিটা আর এস হোক যাই হোক না কেন, কৌণিক হোক বা রৈখিক হোক, আমরা কিন্তু যেই লাভ সেই কতই জানি, কি বলতো সেটা, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু, দেখো আমরা জানি, আমরা একটা সূত্র জানতাম, কি বলতো, এস ইজ ইকুয়াল টু কি বলতো, ভি প্লাস ইউ বাই টু, ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এটা আমরা জানতাম কিনা। তো আমি একই রকম ভাবে এই জিনিসটা লিখবো। আমরা কি কি লিখবো বলতো, ওমেগা প্লাস, এবার দেখো, এই দেখো, এখন আমার কথা হচ্ছে এটা এক সময় থেমে যাবে না। আচ্ছা ওমেগা টু লিখি, তাইলে তোমাদের একটু বুঝতে হয়তো বা সুবিধা হতে পারে। বাই নিচে আমরা কি লিখবো বলতো, টু ইন্টু এই পাশে আমরা লিখবো হচ্ছে জাস্ট টি। এখন তোমাদের বুঝতে একটা জিনিস সুবিধা হবে, যেইটা বুঝতে সুবিধা হবে সেটা আমি তোমাদেরকে বলি। দেখো, এই যে পাখাটা কিন্তু আলটিমেটলি থেমে যাবে, আলটিমেটলি থেমে যাবে না, তাহলে আমাদের এই যে এইটাকে আমরা জিরো লিখতে পারি, তাহলে ওমেগার মান তোমার একটা দেওয়া আছে, দেখো থেমে যাওয়ার আগে, এই দেখো, এই দেখো আদি কৌণিক বেগ কত দেওয়া আছে, 5 পাই, 5 পাই। এবার প্লাস দেখো, এখানে তুমি জিরো দিতে পারো, জিরো না দিলেও কিছু যায় আসে না, তুমি এখানে 2 দিয়ে দাও গুণ, এই দেখো 2 সেকেন্ড। তো তুমি কি পাইলে, তুমি পাইলে হচ্ছে সরণ বা কৌণিক সরণ, সেটা কত বলো তো, 5 পাই। কৌণিক সরণ তুমি কত পাইলে, 5 পাই পাইলে। এখন এইটা যদি বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, তাহলে তাহলে আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখাতে চাই। আমি তোমাকে দেখাই যে আমাকে কি বলেছে বলতো, যে কতবার ঘুরছে, কতবার ঘুরছে, তাই তো আমাকে এত বলেছে না, যে মোট কতবার ঘুরছে। তো এইটা যদি তোমাকে বের করতে, তোমার যদি মন চায় যে কতবার ঘুরছে এটা তুমি বের করবা, তাহলে তুমি কি দিয়ে বের করতে পারো বলো তো। আচ্ছা, তোমার মোট কতবার ঘুরছে এইটা মোট বের করতে গেলে, তোমার দেখো এই যে তোমার পাখাটা এই যে এইভাবে ঘুরছে না, তো এইটা আসলে কত বলতো, এই দেখো এইটা হচ্ছে পাই, এইটা হচ্ছে 2 পাই। এখন দেখো এইটা মূলত এই যে 2 পাই রেডিয়াসে বারবার ঘুরতে ঘুরতে আসছে না। সো বের করতে চাও যে তুমি যদি বের করতে চাও যে প্রথম পাখার যে ঘূর্ণন সংখ্যা সে কতটুকু ঘুরলো, তাহলে তুমি কি দিয়ে বের করবা বলো তো, তুমি মোট যে সরণ, মোট যে সরণ সেটা কত, 5 পাই, এটাকে তুমি কি দিয়ে ভাগ দিবা, তুমি ভাগ দিবা হচ্ছে 2 পাই দিয়ে, 2 পাই দিয়ে, তাহলে তোমার ভাগফল কত আসবে, 2.5, এইটা আসবে 2.5, এইটা আসবে। তার মানে তোমার প্রথম পাখার যে বেগটা সেটা তুমি বের করে ফেলো, প্রথম পাখা, সরি, প্রথম পাখার যে ঘূর্ণন সংখ্যা সেটা তুমি বের করে ফেলেছো। আমার কথা কি ক্লিয়ার কিনা বলো তো। এবং দ্বিতীয় যে পাখা, দ্বিতীয় যে পাখা সেই পাখার ঘূর্ণনকাল তোমার একই ভাবে তোমাকে বের করে আনতে হবে, একই ভাবে বের করে আনতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো, একই ভাবে তোমার কি দ্বিতীয় পাখার ঘূর্ণনকালও তোমাকে বের করে আনতে হবে। তো আশা করি ওইটা তুমি সেম নিয়মে করতে পারবা। তো ওইটা হচ্ছে এইচ ডাব্লিউ, আমার কথা বুঝতে পেরেছো, ওইটা হচ্ছে এইচ ডাব্লিউ। আচ্ছা, তো এখন আসো, আচ্ছা আসো, সংঘর্ষের যে ব্যাপার স্যাপার গুলো আছে, সংঘর্ষের কথা কিন্তু আমি ডিটেইলে আলোচনা করছিলাম, মনে আছে কিনা প্রথম ক্লাসের দিকে, প্রথম যে ক্লাস সংঘর্ষের ব্যাপার স্যাপার আলোচনা করেছে। এখন বলেছে যে এটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা তোমাকে বের করে দেখাতে হবে। এখন আমি ইচ্ছা করলে তোমাকে কিছু প্রমাণ দেখাতেই পারি, বাট আমি জাস্ট কয়েকটা জিনিস তোমাকে একটু লিখে রেখে দিই, যদি কোনোদিন কাজে লাগে আর কি, এই জন্য। তো কোন জিনিসটা তোমাকে আমি লিখে দেখাবো, দেখো, যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হয় কি হবে, স্থিতিস্থাপক হয়, খুব সাবধান, ঠিক আছে, খুব সাবধান। ওয়েট, আমি একটু ফ্যান চালাই দিই, আমার অনেক গরম লাগছে। আহ দেখো, যদি স্থিতিস্থাপক হয় সংঘর্ষটা কি হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তো স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় যেই ব্যাপারটা তোমার ঘটবে সেটা হলো আমাদের গতিশক্তি,
এবং তার সাথে কি বিভব শক্তি, এই যে গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটাই কি হবে, সংরক্ষিত হবে, সংরক্ষিত। তবে অস্থিতিস্থাপকে অস্থিতি অস্থিতিস্থাপকে শুধু গতিশক্তি সংরক্ষিত হবে না, এই গতিশক্তি সংরক্ষিত হবে না, কি শক্তি হবে, বিভব শক্তি। এই বিভব শক্তি তো টানে বলে ফেলাইছি রে বাবা, দাঁড়া দাঁড়া, সরি সরি, বিভব শক্তি হবে না, এটা হবে ভরবেগ, ভুল করে বলে ফেলাইছি, ঠিক আছে, জাস্ট একদম স্লিপ অফ টাং। তো এখন এই যে স্থিতিস্থাপকে অস্থিতিস্থাপকে ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু অস্থিতিস্থাপকে গতিশক্তি কি থাকে না, সংরক্ষিত থাকে না। তো এটা যদি বুঝে থাকো তাহলে আসো একটু দেখি, এটা যদি বুঝে থাকো তাহলে আসো একটু দেখি, একটু খেলাধুলা দেখে আসি চলো। তো এখন খেলাধুলায় কি বলে, আসো দেখি, খেলাধুলায় কি বলে আসো দেখি। বলা হচ্ছে এটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, সেটা তুমি বের করো। এখন এরকম যদি বলে, প্রথমেই তুমি যদি ভালো করে দেখো কি বলেছে, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পরে, ঠিক আছে, সংঘর্ষের পূর্বে বলেছে আর সংঘর্ষের পরে বলেছে। তো যদি এইটা যদি আহ স্থিতিস্থাপক হয়, ঠিক আছে, এটা যদি স্থিতিস্থাপক হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর গতিশক্তি সংরক্ষিত থাকবে, এর গতিশক্তি কি হবে, সংরক্ষিত থাকবে। তাহলে আমরা সংঘর্ষের আগের যে গতিশক্তি, সংঘর্ষের আগের গতিশক্তি, ঠিক আছে, সংঘর্ষের আগের গতিশক্তি আগে আমরা একটু দেখি কি অবস্থা হয়, সংঘর্ষের আগের যে গতিশক্তি। তো সংঘর্ষের আগের গতিশক্তি কত ছিল, তো আমরা যদি বলি হাফ m1 v1 এর স্কোয়ার প্লাস হাফ m2 v2 এর স্কোয়ার। তো এইটা যদি আমি লাগাই তাহলে দেখো, তো 0.1, দেখো এখানে কিন্তু সব দেওয়াই আছে, সব কিন্তু দেওয়াই আছে, আমি কিন্তু এটা দেখে দেখেই তোমাকে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি 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 আন্দাজে আমি লিখলাম, দেখো এই দেখো এখানে আছে হাফ, এই যে টু কোথা থেকে লিখলাম দেখো, এখানে আছে এই যে টু, এরপরে দেখো এই যে এইটা হচ্ছে ভ্যালোসিটি জিরো ছিল, এই চিত্রে একটু বুঝতে অসুবিধা হলো, দেখো ভ্যালোসিটি জিরো ছিল, এরপরে এই দেখো হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে ওয়ান, এরপরে ভ্যালোসিটি 100। আর নর্মালি একটা ব্যাপার স্যাপার, এখান থেকে তুমি লিগালি যেটা লিখতে পারো সেটা হচ্ছে 500 জুল। আচ্ছা, তো এখন এর পরে যেটা হলো এটা হচ্ছে, এবার দেখো এর পরে যেটা হলো, এর ইনিশিয়াল, এর পরে এই পাশ থেকে এই যে এই পাশের দিক তুমি চিন্তা করো, দেখো হাফ m1 v1, এইটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে তোমার পরে, ঠিক আছে, এটা আমি v1, এটা f দিই আমি, এরপরে প্লাস দাও হাফ তুমি m2 v2 স্কোয়ার স্কোয়ার, এখানে তুমি f দাও। তো একই রকম ভাবে এখান থেকে আমি দেখে দেখে মান বসাই দিই, দেখো দেখে দেখে আমি মান বসাই দিলে কি আসে দেখো, দেখে দেখে জাস্ট তুমিও মান বসাই দাও, দেখে দেখে জাস্ট মান বসাই দাও, দেখো এখানে আসবে না হচ্ছে, আমি ক্যালকুলেটরে মান বসাই, ঠিক আছে, এখানে আমার যেহেতু জায়গা স্বল্পতা 900 496.94, এইটা হয়েছে আমার অ্যান্সার। তো দেখো এখন এই যে আমাদের গতিশক্তি, এই যে গতিশক্তি, এটা কিন্তু সেম না, যেহেতু সেম না তাহলে এটা কি স্থিতিস্থাপক, এই যেহেতু এই দুইটা সেম না, এইটা এবং এইটা সেম না, দেখো নট সেম,
তার মানে কি এটা কি অস্থিতিস্থাপক। তাহলে এটা কি হলো, অস্থিতিস্থাপক হলো। আমার কথা কি বুঝতে পেরেছো? তো যারা ফেল ঠেকাতে ব্যস্ত ছিলে তারা এই টাইপ গুলাই শুধু পড়বা, আর বেশি কিছু তোমাদের পড়তে হবে না। যারা ফেল ঠেকাতে ব্যস্ত, হ্যাঁ, এই টাইপ গুলো আগে এই কয়দিনে আগে রপ্ত করে নাও, এরপরে অন্য কিছু পড়ো, ঠিক আছে? এরপরে যদি পারো অন্য কিছু পড়ো, বাট যারা ফেল ঠেকাতে ব্যস্ত তারা এইগুলাই পড়বা, ঠিক আছে? এরপরে আসো যারা একটু ভালো রেজাল্ট করতে চাও, মানে কি বলবো, যারা এ প্লাস এ প্লাস পেতে চাও, ঠিক আছে, তাদের কি ধরনের ম্যাথ করতে হবে। তো যারা এ প্লাস পেতে চাও এখন তাদের জন্য ম্যাথ শুরু হবে। যারা এ প্লাস পেতে চাও, আমার কথা বুঝতে পেরেছো, যারা এ প্লাস পেতে চাও তারা এই ধরনের ম্যাথ গুলা করতে হবে। তো এখন দেখো সবকিছুই দেওয়া আছে, এখন তোমাকে বলতে হবে কেন্দ্রমুখী ত্বরণের হিসাব করতে হবে। কেন্দ্রমুখী ত্বরণের হিসাব করতে বলেছে তোমাকে, ঠিক আছে? তো কেন্দ্রমুখী ত্বরণের যে হিসাবটা, সেই হিসাবটা আমরা আগে এ সমান সমান আমরা কি জানি বলতো, ভি স্কোয়ার বাই আর। এটা সমান আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণের যে ফর্মুলা। এখন তোমাকে এই জায়গাটায় দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার রৈখিক কোনো বেগ নাই, রৈখিক কোনো বেগের কথাবার্তাও নাই, এখানে যা আছে সব কৌণিক। তো তুমি সুন্দরভাবে এই যে ভি স্কোয়ার রে তুমি লিখতে পারো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে যে আর আছে এইটাকে কেটে দাও, তাহলে উপরে কি হতে পারে বলতো, এই উপরে কি হতে পারে দেখো, তাহলে এটা কেটে দিলে হবে না ওমেগা স্কোয়ার আর। এই যে খুব সুন্দর একটা জিনিস আমি পেয়ে গেলাম, এইটা কি বলতো, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখানে সব কৌণিক ব্যাপার স্যাপার আছে। তো আমাদের কথা হচ্ছে যে কৌণিক বেগের যে ব্যাপার স্যাপার আছে, এখন আমাদের কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলেছে। আমরা যদি ওমেগার মান পাই আর আর এর মান পাই, তাহলে তো আমাদের সহজে বের হয়ে গেল। এই অঙ্কটা আমাদের দেখা দেখা চেনা চেনা লাগছে। এই দেখো তো, এখান থেকে আমরা ওমেগার মান কি কিছু পাইছিলাম? এই এখান থেকে আমরা ওমেগার মান কি পাইছিলাম যে 5 পাই? এই ওমেগার মান আমরা পাইছিলাম 5 পাই, বলতো পাইছিলাম না? তো ওমেগার মান তো আমরা 5 পাই পাইছিলামই। তো আমরা লিখে দেব হচ্ছে 5 পাইয়ের স্কোয়ার। এই কই, 5 পাইয়ের স্কোয়ার ইন্টু আর এর মান কত বলতো, এই আর এর মানটা কত বলো, আর এর মানটা কত দেখো তো, আমরা কোথাও পাইছিলাম আর এর মান? এই আর এর মান কি আমরা কোথাও পাইছিলাম? দেখি দাঁড়াও, আর এর মান কি আমরা কোথাও পাইছিলাম কিনা? পাইছিলাম না মনে হয়। আর এর মান কি কোথাও পাইছিলাম? এই কে বলবে আর এর মান কোথাও পাইছিলাম কিনা? আর এর মান কিন্তু আলটিমেটলি আমরা কোথাও পাইনি। আর এর মান কিন্তু আলটিমেটলি আমরা কোথাও পাইনি। বাট একটা কথা এখানে বলা আছে দেখো, এখানে বলা আছে দেখো ব্যাস কোনটা, এইটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দেখো 142, এইটাকে ব্যাসের কথা বলা আছে, তাই না? 142-এ তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, মানে এটা ব্যাস আছে, 2 দিয়ে ভাগ দিলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা, যেটাকে আমরা আর বলি। তো এটা পেয়ে যাবা কত, 71 সেন্টিমিটার। তো এই যে তুমি যে 71 সেন্টিমিটারটা পাইলে, এইটাকে তুমি লিখতে পারো 0.7 কি 1 মিটার। আমার কথা বুঝেছো? তো এখানে তুমি লেখো 0.71 মিটার। তো এইটা যদি হয়, তাহলে তুমি খুব সুন্দরভাবে অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল। এখানে আমাদের মান কত আসে বলো তো, মান কত আসে 175.185 মিটার পার সেকেন্ড। আমার কথা কি বোঝা গেছে কিনা? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি। আমার কথা কি বোঝা গেছে? এই আমার কথা তো বোঝা যাওয়ার কথা, তাই না? আমার কথা তো মনে হয় যে বোঝা যাওয়ারই কথা, ঠিক আছে? তো কথা বোঝা গেছে কিনা বলো তো? কথা বোঝা গেছে আসলে। তো এরপরে আমরা পরের ম্যাথে আসি, দেখো তো, দেখো অক্ষ পরিবর্তনের জড়তার ভ্রামকের পরিবর্তন, ঠিক আছে? অক্ষ পরিবর্তনের জড়তার ভ্রামকের পরিবর্তন। এখন বলেছে দেখো পি কিউ, এই দেখো পি কিউ, পি কিউ, এই যে আমাদের পি কিউ, এই পি কিউ কিন্তু প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে মধ্যবিন্দুতে দেওয়া হলো। দেখো এই যে যদি ঘূর্ণাঙ্ক এ বি এবং পি কিউ দ্বন্দ্বটি প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে, এই প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে যদি আমাদের মাঝ বরাবর আনা লাগে, এই যে মাঝ বরাবর যদি আনা লাগে, তবে
কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি হবে, এখানে জড়তার ভ্রামক বেশি হবে নাকি এখানে বেশি হবে, এইটা আমাদের যুক্তি সহ ব্যাখ্যা করতে বলেছে। আসো আমরা একটু যুক্তি দিই, দেখি আমরা একটু যুক্তি দিই, একটা কালি পাল্টাই নিয়ে একটা যুক্তি দিয়ে দিই, সুন্দর একটা যুক্তি দিয়ে দিই। দেখো আমরা ফাইন একটা যুক্তি দেবো, কি যুক্তি, ফাইন যুক্তি, ঠিক আছে, ফাইন যুক্তি। ফাইন যুক্তিটা কি হবে, ভালো করে দেখো, ভালো করে দেখো, তোরা দেখ, দেখ ফাইন করে। তো কিরকম, তো যদি আমি বলি যে জড়তার ভ্রামক কত বলতো, এম আর স্কোয়ার, এটা তোমার জড়তার ভ্রামক। এখন আমি যদি একক অক্ষে, মানে মনে করো এই পুরোটুক দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, ঠিক আছে, পুরোটুক দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। এখন এই যে একক অক্ষে জড়তার ভ্রামক কত, আমি একটা কাজ করলাম, একক অক্ষে জড়তার ভ্রামককে আমি বললাম যে একক অক্ষে জড়তার ভ্রামকটা আসলে কত বলতো, একক অক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এম বাই এল, এটা হচ্ছে একক অক্ষে জড়তার ভ্রামকের মান এম বাই এল। এটা কিসে বলতো, এটা হচ্ছে একক অক্ষে জড়তার ভ্রামক আর স্কোয়ার। আমার কথা যদি বোঝা যায় থাকে, এবার দেখো আমরা এই পাশে ডিফারেন্সিয়েশন করতে পারি, সরি, ডিফারেন্সিয়েশন আমরা ইন্টিগ্রেশন করতে পারি, আমরা ছোট ছোট অনেক কিছুকে যুক্ত করতে পারি। যেমন দেখো আমরা ইন্টিগ্রেশন করতে পারি কাকে, এম এল আর স্কোয়ার, এটাকে আমরা ডিআর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম। এখন আমার কথা দেখো, আমার মূল বিষয় যেখানে, সেটা হচ্ছে দেখো আমরা যদি দণ্ডটা এখানে রাখি তাহলে আমাদের এল হচ্ছে পুরো এতটুক, তাহলে আমরা পুরো টুকেরই একটা ইন্টিগ্রেশন করব, সম্পূর্ণ টুকেরই। তো সম্পূর্ণ টুকে ইন্টিগ্রেশন করো আসলে, এল এল থেকে আমরা জিরো এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করতে চাই। আচ্ছা, তো এরপরে দেখো এম বাই এল, এইটাকে আমরা বাইরে বের করে নেব, কারণ এই দুইটা হচ্ছে ধ্রুবক আর আর হচ্ছে চলক। তো আর কে আমরা ভিতরে রাখবো, তো ভিতরে রেখে এটাকে আর স্কোয়ার আছে, এইটারে আমরা সরাসরি এল আর জিরো এইভাবে লিখতে পারি। তো এইটা কিন্তু একদম পুরো সম্পূর্ণ ক্যালকুলাসের একটা বিষয়, যারা ক্যালকুলাস ভালো বোঝো না তারা ম্যাথ থেকে আগে ক্যালকুলাসটা ভালো করে শিখে আসতে হবে। তো এইটারে তুমি খুব সুন্দরভাবে বলতে পারো হচ্ছে, এখানে তুমি ক্যালকুলাসের রুলস অনুযায়ী এখানে তুমি আর কিউ এখানে থ্রি দিতে পারো। তো এই পার্টগুলা কিন্তু ক্যালকুলাসের, আমি আবারও বলছি এই পার্টগুলা কিন্তু ক্যালকুলাসের, যারা ক্যালকুলাস না বোঝো তারা কিন্তু এই জিনিসটা মাথার উপর দিয়ে যাবে, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে, যারা ক্যালকুলাস বোঝো না তাদের এটা মাথার উপর দিয়ে যাবে। তো এখান থেকে আমার এল কিউ আর এটা কেটে গেল, তাহলে এখানে আসে হচ্ছে এম এল স্কোয়ার বাই থ্রি, এইটা আসে। তো একই রকম ভাবে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, সরি ডিফারেন্সিয়েশন কেন বলছি, ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তো আবারও ইন্টিগ্রেশন করি, দেখো, তো এবার দেখো, এবার আমাদের লিমিট হচ্ছে এল বাই টু থেকে, কারণ এবার এল বাই টু থেকে আমরা জিরো এর মধ্যে ইন্টিগ্রেশনটা করতে চলেছি, বুঝতে পেরেছো, এল বাই টু থেকে জিরো এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করতে চলেছি। কারণ কি, এবার কিন্তু আমরা সম্পূর্ণ টুক নিচ্ছি না, আমরা অর্ধেক নিচ্ছি এই কারণে। তো এইবার যদি আমরা এল বাই টু থেকে জিরো এর মধ্যে করতে চাই, তো আমরা কি বলতে পারি বলতো, এম এল আর স্কোয়ার ডিআর। তো এখান থেকে তুমি একই রকম ভাবে সেম, এই যে এম এল কে তুমি বাইরে রেখে দাও, রেখে দেওয়ার পরে এখানে তুমি এল বাই টু লিখলা, জিরো লিখলা, এরপরে তুমি এখানে কি লিখতে পারো, তুমি লিখতে পারো হচ্ছে আর কিউ, আর কিউ নিচে লিখতে পারো হচ্ছে থ্রি। আচ্ছা, তো এটা লিখলা। তো এবার দেখো তুমি কি করতে পারো, এবার তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এম এল, এরপরে তুমি এল বাই টু এর কিউ, এরপরে হচ্ছে থ্রি। আচ্ছা, তো এইটারে তুমি এই যে ডিআর লিখলে, এইটারে তুমি সুন্দর করে ভাঙায় চুরাই দেখো কি আসবে না জানো, 1/12 এম এল স্কোয়ার, ঠিক আছে, এইটাই আসবে না, তুমি ভাঙায় চুরাই দেখো, আমার কথা বিশ্বাস না হলে 1/12 এম এল স্কোয়ার এটাই আসবে না। তো দেখো এইটা বেশি বড় নাকি এইটা বেশি বড়, অফকোর্স এইটা বেশি বড়, যেহেতু এইটা বেশি বড় সেহেতু আমরা কি বলতে পারি বলতো, যখন আমাদের পাশে থাকবে তখন আমাদের জড়তার ভ্রামক বেশি হবে, আর যখন আমাদের পাশে থাকবে না তখন আমাদের জড়তার ভ্রামক কি হবে বলতো, কম হবে। আমার কথা কি বুঝতে পেরেছো, যখন আমাদের মাঝখানে থাকবে তখন আমাদের জড়তার ভ্রামক কি হবে, কম হবে। আমার কথা বোঝা গেছে, আমার কথা কি বোঝা গেছে বলো তো, তাহলে চলো আমরা পরেরটাই যাই।
আচ্ছা চলো আমরা এবার পরেরটাই যাই। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো আমরা এখন কোনটা দেখতে চলেছি, আসো তো। দেখো এবার যারা বোর্ডে প্লেস করতে চাও তাদের জন্য এইটুকু, আমরা যারা বোর্ডে ভালো একটা পজিশনে থাকতে চাই তাদের জন্য। এখন বলেছে যে প্রথম মোটর গাড়িটি 5 সেকেন্ডে, প্রথম মোটর গাড়িটি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। একটু একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, একটু অপেক্ষা করো তো তোমরা, আমি একটু ঠিক করে নিই। একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, তোমরা ওয়েট, অপেক্ষা করো। হ্যাঁ আল্লাহর রহমতে এবার ঠিক আছে। হ্যাঁ এবার আমরা শুরু করতে পারি। একটু যান্ত্রিক ত্রুটি ছিল যার কারণে আমাদের থামাতে হলো। ঠিক আছে, তো আসো দেখি। প্রথম মোটর গাড়িতে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। প্রথম গাড়িটির মানে এই গাড়িটার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এইটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো তো, আমরা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার আগে আমাদেরকে এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, এইটা আমাদেরকে কি দেওয়া আছে সেটা আগে বোঝো। এইটা আমাদেরকে অবশ্যই, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেগ, এবং এইটা আমাদের সময় দেওয়া আছে। আমরা বুঝতেই পারছি এটা মিটার পার সেকেন্ড, যেহেতু এটা সময় হবে এবং এটা বেগ হবে। তো এখন আমাদেরকে বলেছে 10 সেকেন্ড, আমাদের 5 সেকেন্ডে। তো 5 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, ইউটি প্লাস কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটাই তো, তাই না, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমাদের ইউটি এর মান তো কত তোমরা বুঝতেই পারছো, 0। হ্যাঁ কারণ কি বলতো, দুটি এখানে তোমার যেহেতু আই, এখানে ইউটি এর মান কত বলো, ইউটি এর মান কি আমরা 0 বলতে পারি? মোটেই বলতে পারি না। এই অন্যান্য অঙ্কের মতন আমি তো এখানে 0 ধরেই ফেলাই দিচ্ছিলাম প্রায়। এই না, এখানে কিন্তু 0 না, এখানে তো বেগ এই যে 4 থেকে শুরু হয়েছে, এখানে তুমি 4 লিখতে হবে গুণ 5। 5 কেন লিখবা বলো, 5 লিখবা কারণ 5 সেকেন্ড, প্লাস দেখো হাফ। আচ্ছা এবার এই যে এর মান তুমি জানো না, টি এর মান তুমি জানো 5 এর স্কোয়ার। এখন এর মান যে তুমি জানো না, এর মানটা বের করে নিয়ে আসো। তুমি এর মান তুমি জানো ভি মাইনাস ইউ বাই টি, এটা দিলে তুমি এর মানটা পেয়ে যাবা। দেখো এখানে ভি এর মান কত ছিল, ভি এর মান হচ্ছে দেখো 12 মাইনাস 4, এই দেখো 12, আর এই যে 4, 12 মাইনাস 4 বাই টি, টি এর মানটা কত বলো, টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড মানে 10। আচ্ছা, তো এইটা করে তুমি পেয়ে যাবা যে আমাদের আলটিমেটলি ত্বরণ হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে তুমি খুব সুন্দরভাবে এই যে এর মান তুমি লিখতে পারো 0.8, তাই তো। তো এখানে আমি এটা মুছে দিই, মুছে লিখি 0.8। তো এখানে যে আমি লিখলাম, তো এখান থেকে তুমি খুব ইজিলি, খুব সুন্দরভাবে তুমি এর মানটুকু বের করে আনতে পারো। এস এর মান কত আসছে বলো তো, এস এর মান আসছে, ভালো করে দেখো, এস এর মান কত আসছে দেখো তো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে এস এর মান কত আসছে, আমি ক্যালকুলেটরে হিসাব করছি। আচ্ছা, তো এস এর মান আসছে হচ্ছে 30 মিটার, 30 মিটার, এটাই কিন্তু আমাদের এস এর মান। আমার কথা কি বোঝা গেছে কিনা বলো তো, আমার কথা কি ক্লিস্টার ক্লিয়ার কিনা বলো, ক্লিস্টার ক্লিয়ার কিনা বলো, বলো তো, কথা বোঝা গেছে? হ্যাঁ, আশা করি, আশা করি, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, বোঝা গেছে, আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা এরপরে আসো, দেখো 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী, ঠিক আছে, 2 হাত প্রসারিত করে ঘুরতে পারেন, তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন। তা উদ্দীপকের নৃত্যশিল্পী পরিবর্তিত কৌণিক ত্বরণের গতিশক্তির দ্বিগুণ, পরিবর্তিত কৌণিক গতিশক্তির দ্বিগুণ হবে কি? এখানে ইনফরমেশনের গ্যাপ আছে, ইনফরমেশন গ্যাপ আছে, এটা চলবে না। আচ্ছা, তো এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, এখানে কি বলেছে বলতো, বলেছে যে চিত্রটি লক্ষ্য করে একটি পাহাড়, একজন সাইকেল চালক ইহার উপরে সাইকেল চালাচ্ছে। আহ সাইকেলের চাকার ভেক্টর আর ভেক্টর দেখো, ব্যাসার্ধ ভেক্টর এত, এবং বলের ব্যাসার্ধ ভেক্টর দেখো এত দেওয়া আছে। এখন সাইকেলের টর্ক কত? আচ্ছা টর্ক মানে কি, টর্ক মানে কি সেটা আগে বোঝো। টর্ক মানে হচ্ছে কৌণিক বল। কি কৌণিক বল, মানে যেটাকে আমরা বলি এফ, সেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি এফ,
সেটাকে আমরা কৌণিক বেগে বলি, সেটা হচ্ছে টাউ বা টর্ক, টাউ বা টর্ক। এখন যেটাকে এই কয়েকটা জিনিস তোমাদের একটু বুঝাই রাখি, যেটাকে আমরা বলি জড়তার ভ্রামক, যেটাকে আমরা বলি জড়তার ভ্রামক আই, যেটাকে আমরা জড়তার ভ্রামক আই বলি, সেটাকে আলটিমেটলি আমরা যেই কথা বলছি সেটা হচ্ছে এম, মানে যেটাই ভর সেটাই জড়তার ভ্রামক কৌণিক বেগে। কৌণিক বেগে যেটাকে আমরা বলছি ওমেগা, সেটাকে আমরা বলছি আলটিমেটলি ভি। কৌণিক বেগে যেটাকে আমরা বলছি, কৌণিক বেগে আমরা যেটাকে বলছি যে বল, টাউ, সেটাকে আমরা আলটিমেটলি বলছি বল। এবং কৌণিক বেগে যেটাকে বলছি আলফা, সেটাকে আলটিমেটলি আমরা রৈখিক বেগে বলছি হচ্ছে কি বলতো, রৈখিক বেগে আমরা সেটাকে বলছি হচ্ছে ত্বরণ। তো এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবা, কৌণিক এবং রৈখিক বেগের সূত্র কিন্তু খুব বেশি পার্থক্য না, ঠিক আছে? আমরা যেরকম বলি না এফ সমান সমান এম এ, তো আমরা একই রকম বলতে পারি টাউ সমান সমান আই আলফা, ঠিক আছে? টাউ সমান সমান আই আলফা বলতেই পারি। তো এখন বলেছে যে টর্ক কত, তো আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। এই সূত্রটা আমার আমার বিশ্বাস যে তোমাদের সবার জানা আছে, যারা অন্তত পরীক্ষা দিবা তাদের সবার জানা থাকার কথা এটা। তো আমরা এটাকে জাস্ট ক্রস গুণন করব, ভেক্টরের ক্রস গুণন আমি তোমাদের শিখাইছিলাম মনে হয়, আই জে কে। তো এখান থেকে দেখো 4 -6, এরপরে 12, এরপরে কত আসে বলতো 2 3 -5। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা করে ফেলি খুব দ্রুত। আসো, প্রথমে আমরা এই ক্রস গুণনের ক্ষেত্রে যেটা করি, আমরা দেখো এটা দেখা যাচ্ছে না মনে হয়, এটা বাদ দিই। দেখো এটা দেখা যাচ্ছে, দেখো আমরা প্রথমে আই কে নিলাম, তো আই কে নেওয়ার ফলে আমাদেরকে এই যে আয়ের সারিটা এবং আয়ের কলামটা আমরা বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা যেটা নেব সেটা হচ্ছে এই দুইটার এক গুণ করব, তাহলে 5 6 30, মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে দেখো 3 বারং 36, তাই তো 3 বারং 36, দেখো বিয়োগ 36, কারণ কি দুইটা বিয়োগ হয়। এরপরে একই রকম ভাবে তুমি সবগুলোকে করবা, দেখো এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা আবার প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা আবার মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, এটা প্লাস। এইভাবে আমরা ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে? এইটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কে তোমরা খুব ভালোভাবে শিখেছো। তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে মাইনাস জে যদি আমি এখন নিয়ে নিই, তাহলে জেড যে সারি আর জেড যে কলাম এই দুইটা বাদ চলে যাবে। তাহলে একই রকম ভাবে কি আসবে, -20 আসবে, -24 আসবে। এরপরে একই রকম ভাবে তুমি যদি কে নাও তাহলে কি আসবে বলতো, 12 আসবে, +12 আসবে, এটা আসবে। তো এখন এইটাকে তুমি হিসাব করলে তোমার যে মানটা আসবে সেটা হচ্ছে -6i +44j +24k, এটা আসবে তোমার মান। ভালো করে বোঝো, 6i 44j আর 24k, তোমার এটা আসলো। এখন তোমাকে যদি বলে যে এইটা তুমি কি, এইটা যদি তোমাকে বলে যে এটা মান বের করতে, তো এইটা টর্কের, সাইকেল চালকের টর্ক কত, টর্কের তুমি যদি মান বের করতে চাও সেক্ষেত্রে তোমার এই ভেক্টরটার মান বের করতে হবে না? তো মান বের করতে গেলে কি করতে হয়, রুট ওভার করতে হয়, করে এই যে -6 তার স্কোয়ার প্লাস 44 44 আর তার স্কোয়ার, এরপরে তুমি করবা 24 এর স্কোয়ার, তুমি এইটা করে দিবা। এইটা করার পরে খুব সুন্দরভাবে তোমার অ্যান্সার ক্যালকুলেটরে বসালেই অ্যান্সার কত, 50.48, এটা তোমার অ্যান্সার চলে আসলো। আমার কথা কি বোঝা গেছে? আমি কিন্তু খুব আস্তে আস্তে বুঝাচ্ছি। তো এইটাই কিন্তু, এখন দেখো একটা রেল লাইনের একটা বাঁক আছে, ঠিক আছে? রেল লাইনের একটা বাঁক আছে। এখন এই বাঁকের ব্যাসার্ধ আছে হচ্ছে কত, 200 মিটার, এবং পাতদর লাইনের যে দূরত্ব, ঠিক আছে, মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 1 মিটার, এবং ট্রেনের যে গতিবেগ সেটা দেওয়া আছে, এবং উক্ত পথে নিরাপদে চলে। এখন রেল লাইনের বাঁকের ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত কতটুকু উঁচু সেটা তোমাকে বের করতে বলেছে। বলছে ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত কতটুকু উঁচু সেটা তোমাদেরকে বের করতে বলেছে। তো এখন তুমি কি জানো বলো তো, তুমি একটা জিনিস জানো, সেটা হচ্ছে এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, তুমি জানো হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু, তুমি কি জানো বলো তো,
সাইন থিটা তুমি ইজ ইকুয়াল টু, তুমি জানো হচ্ছে এইচ বাই ডি, তাই না? সাইন থিটার সমান সমান তুমি কি জানো? এইচ বাই ডি জানো? এইচ বাই ডি নাকি ডি বাই এইচ? এইচ বাই ডি, এটাই জানো, এইচ বাই ডি। তো এখন এইটা যদি সত্য হয়, তো এই সাইনকে তুমি মাঝে মাঝে ট্যান হিসেবে লিখতে পারো। ঠিক আছে? তো তো এখান থেকে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখি যে আসলে অ্যান্সার ঠিক আছে কিনা। সাইন থিটারে তুমি ট্যান হিসেবে কল্পনা করে তুমি এখানে লিখে দাও হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। আমি জাস্ট কল্পনা করে লিখে দিলাম, সাইন থিটার ট্যান কল্পনা করে আমি লিখে দিলাম ভি স্কোয়ার বাই আর জি। তো এখান থেকে আমি কিসের কিসের মান পাই দেখো তো। এখান থেকে আমি যে 50 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। মিটার পার সেকেন্ডে যদি আমি কনভার্ট করি, তাহলে এইটা আসবে না হচ্ছে আমাদের 14 মিটার পার সেকেন্ড। 14। আচ্ছা, তো এটা আসবে না 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড এটা আসবে না। এরপরে তুমি যদি এই যে আর যেটা আছে, আর কত দেওয়া আছে বলতো, এই যে ব্যাসার্ধ দিয়ে আছে 200 মিটার, তো এই যে 200। এরপরে তুমি জি এর মানটা পাচ্ছ, জি এর মান কত আছে বলতো, জি এর মান কই 9.8, তাই তো 9.8। এবার এইচ এর মানটা আমাদেরকে বের করতে বলেছে, আর ডি এর মানটা কই? ডি এর মান, ডি এর মান তুমি জানো হচ্ছে 1 মিটার। ঠিক আছে? এই মধ্যবর্তী দূরত্ব মানে আমাদের সেই ব্যাসার্ধ, এটা 1 মিটার। এখন আমি ক্যালকুলেশন করি, একটু অপেক্ষা করো দেখি। একটু একটু এক্সপেরিমেন্ট তো করতেই গেলাম, এখন যদি সঠিক না হয় তাহলে আবার অন্য নিয়মে করতে হবে। সঠিক হলে তো আলহামদুলিল্লাহ, সঠিক না হলে আবার অন্য নিয়মে করব। ঠিক আছে? সমস্যার কিছু নাই। ফিজিক্স মানেই নতুন কিছু করো। ঠিক আছে? এই, সমস্যা কি তোর ভাই? ফিজিক্স মানে কি নতুন কিছু করো, তাই তো? ফিজিক্স মানে কি নতুন কিছু করো। তাহলে দেখো, নতুন কিছু করতে সমস্যা কোন জায়গায়, তাই না? তো দেখি অ্যান্সার কেমন আসে। অ্যান্সার আসছে 0.1 মিটার। অ্যান্সার আসছে এইচ এর মান কত? 0.1 মিটার, যেটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি হচ্ছে বা আমরা বলতে পারি হচ্ছে 10 সেন্টিমিটার। তো এটা আমাদের খুব সুন্দর অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের খুব সুন্দর অ্যান্সার। বাট এইটারে দেখবা গাইডে কিভাবে করা, গাইড টাইডে আগে তোমার এই যে আহ থিটার মান বের করে নিয়া, এই যে ট্যান থিটা সমান সমান এই যে ভি স্কোয়ার বাই আর জি, এই যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলা অনুযায়ী
ওয়েলকাম ব্যাক। আমরা আবার চলে আসছি। আমরা আবারও চলে আসছি। দেখো 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 দেখো, আমরা কিন্তু এই যে tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি, এই ফর্মুলা দিয়ে আগে থিটার মানটা বের করে নেওয়া ছিল। সেখান থেকে কিন্তু আস্তে করে আমরা চলে আসতাম কোন জায়গায়, এই ফর্মুলাতে। সেখান থেকে আমরা ওই থিটাটাকে, ওই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি, সেখানে আবার থিটাকে ইনপুট করতাম, করলে আমরা এই এইচ এর মান পেতাম। বাট আমি একসাথে আমি এই দুইটাকে মার্জ করে দিয়েছি। কেন মার্জ করলাম সেটা বুঝবা আস্তে আস্তে, বাট আপাতত জেনে রাখো যে এইভাবে সাইনকে এই এই অঙ্কে শুধুমাত্র শুধুমাত্র এই যে নিউটনের বলবিদ্যার এই এই স্পেশাল এই অঙ্কগুলাতে আমি এই সাইনের জায়গায় আমরা এই যে ট্যান এটা ইউজ করতে পারি, শুধুমাত্র স্পেশাল এই অঙ্কগুলাতে, ঠিক আছে? আর অন্য কোনো জায়গায় কিন্তু আবার ঝামেলা করে আমার দোষ দিও না পরে। তো এখন দেখো, বাঘ ঘুরতে কেন্দ্রমুখী বল। তো এখন বাঘ ঘুরতে কেন্দ্রমুখী বল, ঠিক আছে? বলা হয়েছে যে আবর্তনশীল গোলকটির কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে। দেখো এফ ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই আর জি। এটা কিন্তু একটা ভুল জিনিস লিখে ফেললাম। কি লিখতে হতো, এম ভি স্কোয়ার বাই আর, এটা লিখতে হতো আমার। তো এম ভি স্কোয়ার বাই আর এটা যদি আমাদের লিখতে হতো, তাহলে দেখো আমাদের কি কি ছিল, কি কি ছিল দেখো। দেখো আমাদের কি কি ছিল সেটা আগে বলি। এম এর মান ছিল 5 কেজি। দেখো আমাদের আর এর মান দেখো দেওয়া ছিল কিনা, দেখো তো, ভূমি হতে এত মিটার উপরে, এত তলে 2 মিটার লম্বা। এই আর এর মান কত দেওয়া ছিল বলো তো, 2 মিটার। দেখো তাহলে 2 মিটার লম্বা রশ্মির সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। দেখো এই রশ্মিরাই তো বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ। তাহলে আমার আর এর মান ছিল হচ্ছে কত, আচ্ছা আর এর মান ছিল কত, 2। ঠিক আছে, বাট আমাদের কষ্টের বিষয় হচ্ছে দেখো এখানে কোথাও রৈখিক বেগের কথা বলা নাই, আমাদের কৌণিক বেগে নিয়ে আসতে হবে। তো আমরা খুব সুন্দরভাবে এর আগের যেগুলাই দেখে আসছি। যেহেতু তোমরা এই ক্লাসটা দেখছো কি বোর্ডে ভালো রেজাল্ট করার জন্য, তাই না? সেহেতু তোমরা তো এটা জানা উচিত। তো তোমরা এটা জানা উচিত, আগেও আমি এটা দেখা আসছি অন্য অঙ্কে। সেহেতু আমরা এটা নিয়ে আর বেশি কথাবার্তা না বলি। দেখো ওমেগা, ওমেগার মান আমরা লিখতে পারি কত বলতো, ওমেগাকে আমরা কি বলতে পারি, 2 পাই এন বাই হচ্ছে কত বলতো, টি। তো এখান থেকে তুমি এইটা স্কোয়ার আর আর এর মান তুমি কত লিখতে পারো বলতো, 2 মিটার। তো এই যে এই জায়গাটায় এই পার্টিকুলার এই কেসটুকে, এই পার্টিকুলার এই কেসে তুমি এন এর মান কত লিখতে পারো বলতো, এন এর মান তোমার এখানে আছে 20 বার আবর্তন করে। তো তোমার অবশ্যই কি দিতে হবে বলতো, 20 দিতে হবে। আচ্ছা টি এর মান কত দিতে হবে বলো, টি এর মান কত বলতো, প্রতি মিনিটে, প্রতি মিনিটের কথা বলা আছে, তাহলে 60। তো এখন এইখান থেকে তুমি যদি দাও 2.0944 কি বলতো রেডিয়াস পার সেকেন্ড। তো এইটাকে তুমি খুব সুন্দরভাবে লিখতে পারো। আমার কথা বোঝা গেছে? এটাকে তুমি লিখতে পারো কিভাবে, ক্যালকুলেশন করে, ক্যালকুলেটর দিয়ে, যেভাবে আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলাম। তো ব্যাস, আমার কথা তো এই পর্যন্তই। আহা দেখো এই যে এই এই পার্টিকুলার এটা কার মান বলো তো, এই পার্টিকুলার এটা হচ্ছে আমাদের এইটার মান, তাই না? তো এখন এর সাথে আবার 5 আর 2 গুণ করো। তো এই সবগুলা পার্টিকুলারের সব কেসগুলা তুমি যদি গুণ করে দাও একসাথে, তোমার মান আসবে না হচ্ছে 43.865 নিউটন। তো এইটা আসবে না তোমার মান। আমার কথা কি বোঝা গেছে বলো তো? এখন এখন আমার দেখো এখানে বলা আছে শেষ বেগ কত, স্থির বস্তুটির শেষ বেগ কত, সংঘর্ষের পর স্থির বস্তুটির শেষ বেগ কত। তো দেখো তো স্থির বস্তুটা কি, 50 গ্রাম ভরের একটি বস্তু 200 মিটার/সেকেন্ড এবং 80 গ্রাম, 80 কেজি ভরের একটি বস্তু, স্থির বস্তুর সঙ্গে আনুভূমিক। দেখো এইটা আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের ভি টু এর ক্ষেত্রে, ভি টু এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, M1 প্লাস M2। এটা কিন্তু আমি তোমাদের ওই আগে ব্যাখ্যা করে আসছি, কেন কি দিয়ে কি বৃত্তান্ত আমি কিন্তু আগে ব্যাখ্যা করে আসছি। আবার বললো না যে ভাইয়া ব্যাখ্যা না করেই করানো শুরু করেছে।
দেখো m2 মাইনাস m1, ঠিক আছে, m2 মাইনাস m1। এরপরে তুমি কি কি লিখতে পারবে বলো? আচ্ছা, তাহলে আসো আমরা দেখি আমরা কি দেখছিলাম বলো। এই যে এটা এটা তারপরে এটাকে আমরা কি বলছিলাম বলো তো। আচ্ছা, তো এক কথাই দাঁড়াও, আমি আরো তোমাদের একটু শর্টে বিষয়টা দেখানোর চেষ্টা করি। আমি তো আগে এই স্লাইডে বলে আসছিলাম তাই না? কোন স্লাইডের কাছে একটু যাই। কোথায় কোথায় কোথায়, আমি কি মুছে দিছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মুছে দিছিলাম, হ্যাঁ আমি মুছে দিছিলাম। ঠিক আছে, আমি মুছে যেহেতু দিছিলাম সেহেতু আমি আবার একটু দেখাই। আসো, এই কোথায় গেল এটা, আমি এটা আবার একটু দেখাই, আসো। আমি তোমাদেরকে যদি ভরবেগের যে সংরক্ষণশীলতা যে নীতি আছে সেটাতে যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, তোমাকে আমি বলতে পারি দেখো কোনটা, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু দেখো m1 v1 প্লাস m2 v2, এটা আমি তোমাকে বলতে পারি। এখন স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু কি বলতো, u1 মাইনাস u2, এটা হয়। তো এই এই কেসের ক্ষেত্রে আমরা আরো একটা কথা বলতে পারি, সেটা কত কি বলতো, এই যে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু এই যে আমাদের যে u2, এটা কিন্তু আমাদের দেখো এই যে একটা স্থির বস্তু না, এই যে দ্বিতীয় বস্তুটা তো স্থির, তাইলে এর আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0 লাড্ডু। তাহলে আমরা বলতে পারি v1, এই সরি u1, u1 u1। তো এইটা যদি আমাদের এই কথা যদি তুমি বুঝে থাকো তাহলে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি v1 ইজ ইকুয়াল টু কি বলতো, v1 ইজ ইকুয়াল টু u1, u1 v1 ইজ ইকুয়াল টু কি বলতো, এই যে তাহলে আমরা বলতে পারি v1 ইজ ইকুয়াল টু u v2 মাইনাস u1, এটা আমরা বলতে পারি। তো এইটা যদি আমরা বলতে পারি তাহলে দেখো ভি ওয়ান এর মান 1 নম্বর যে সমীকরণ আছে, এই যে ভি ওয়ান এর যে মানটা, এই যে ভি ওয়ান এর যে মানটা, এই মানটারে আমরা এই যে 1 নম্বর যে সমীকরণ আমরা ধরেছিলাম এই সমীকরণে জাস্ট বসাই দেবো, তাহলে আমাদের মান দেখো কি আসবে না, m1 u1 প্লাস দেখো এম, এখানে তোমার m2 u2 এর মান তো 0, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে এরপরে দেখো m1, এরপরে দেখো তোমার এই যে v2 মাইনাস v1, v2 মাইনাস v1 না u1, সরি u1, u1, আচ্ছা, প্লাস আর m2 v2। আচ্ছা, বুঝতে অসুবিধা থাকলে একটু ভালোভাবে দেখো। তো এরপরে দেখো বা m1 প্লাস m2, আচ্ছা m1 প্লাস m2 ইনটু কি v2, দেখো তো আমি কিন্তু কিচ্ছু করছি না, আমি কিন্তু জাস্ট এই যোগ বিয়োগ কমন টমন এইসবের কাজ কাজ করছি, দেখো তো 2m1 u1, দেখো আমি জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করছি। v2 ইজ ইকুয়াল টু দেখো 2m1 u1 ইকুয়াল টু m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু দেখো ইজ ইকুয়াল টু আমি এখানে বলতে পারি কি 2 ইন্টু 0.05 গুণ 20, এরপরে তুমি বলতে পারো m1 আর m2 এর মান কত, 0.05 প্লাস 8। আচ্ছা, দেখো আমি কি করেছি বলতো, আমি কিচ্ছু করি নাই, জাস্ট মানগুলা বসায় রাখছি। তো এখানে v2 এর মান কত আসছে, v2 ইজ ইকুয়াল টু দেখো কত আসছে, v2 এর মান আসছে 0.025 মিটার পার সেকেন্ড। ব্যাস, এটাই তো, তাই না? এখন এরপরে আসো দেখি আর আমাদের আর সামনে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। আচ্ছা,
এই একটা জিনিস অপেক্ষা করছে, দেখি কি। আচ্ছা, দেখো বলা হয়েছে যে একটি সুষম পাতলা বৃত্তকার চাকতির ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। এখন হচ্ছে বৃত্তকার চাকতির উপর লম্ব স্পর্শকের অক্ষ বিবেচনা করা হয়, তাহলে চক্রগতি ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। তো এইটা এইটা আমার মনে হয় যে তোমাদের পারা উচিত। এটা এইচডব্লিউ থাকবে। আর যদি কেউ না পারো তাহলে অবশ্যই আমার যেই আহ ফেসবুক যেটা আইডি আছে, এফবি আইডি, কি বলতো, হুসাইন কবির, অথবা অথবা আমার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ সেটা কি বলতো, 01, এখানে কল দিবা বা এসএমএস দিবা, দিয়ে বলবা যে ভাইয়া এটা আমি পারি নাই, বা আমার এই বিষয়ে সমস্যা আছে। যে কোনো টাইম, 24/7, 24/7 যে কোনো সমস্যার জন্য কল দিয়ে আমাকে বলতে পারো, ঠিক আছে, যে আমি অমুক জায়গায় বেঁধে গেছি ভাইয়া, এখন আমি কি করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। ঠিক আছে, সবাই কি ভালো থেকো, আল্লাহ হাফেজ।